Hello everyone, this is me Amrit and welcome to my YouTube channel Home Tutor. My dear friends, আজকে আমি পিকে মুখার্জির পিকে দে সরকারের যে বইটা রয়েছে বইটির নাম হলো তোমাদের হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন। এই বইটা যারা তোমরা ভাবছো যে প্রথম থেকে শুরু করবে ইংলিশটাকে জানার জন্যে, তো আমি সেই সিরিজ ধরে শুরু করেছি। তোমরা জানোই গততে আমি অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি। আজকে এক্সারসাইজ 3 যেটা রয়েছে সেটা আমি আলোচনা করব। সেখানে রয়েছে কি পয়েন্ট আউট দ্য ক্লজেস অ্যান্ড ফ্রেজেস। ঠিক আছে, তো ক্লজ এবং ফ্রেজ কী জিনিস সেটা আশা করি তোমরা প্রত্যেকে জানোই, তো আমি আর সেভাবে বলছি না, শুধুমাত্র এক্সারসাইজগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি সলভ করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এই বইটা পুরোটা কমপ্লিট করলে যে কোনো আর কি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই উপকৃত হবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকন অবশ্যই প্রেস করে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। একটু আমি বলি, দেখো ফ্রেজ হলো কি, ফ্রেজ হলো কয়েকটা ওয়ার্ডের সমষ্টি হবে। ঠিক আছে, এবং সেটার কোনো একটা অর্থ থাকবে কিন্তু সেটা মনের ভাবটাকে প্রকাশ করবে না পুরোপুরি। আর ক্লজ যেটা সেটা হলো মনের ভাবটাকে পুরোপুরিভাবে প্রকাশ করবে। একটা সেন্টেন্স একটা ক্লজ হতে পারে, কিন্তু একটা ফ্রেজ কিন্তু একটা মানে একটা সেন্টেন্স কিন্তু একটা ফ্রেজ হবে না। ঠিক আছে, আমি একটা এক্সাম্পলগুলো করতে করতে তোমরা বুঝতে পারবে। যেমন দেখো 1 নম্বরটা রয়েছে কি, হেডিংটা কি বলছে দেখো, পুট আউট দ্য ক্লজেস অ্যান্ড ফ্রেজেস। মানে ফ্রেজ এবং ক্লজের মধ্যে কি ডিফারেন্সটা আমি বললাম কি, যে ক্লজ হলো একটা সেন্টেন্সের মতো কাজ করে, এর একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে, এর মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব সেটা আবার কি জিনিস, মানে যেটা আর কি সাবজেক্ট এবং সাবজেক্টের যে নাম্বার এবং পার্সন রয়েছে সেটা অনুযায়ী তারা কিন্তু পরিবর্তন হবে। ঠিক আছে, কিন্তু ফ্রেজ যেটা, ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, সেটা একটা ওয়ার্ডের সমষ্টি, সেন্টেন্সের মতো দেখতে হলেও কিন্তু এটা মনের ভাবটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করবে না। ঠিক আছে, যেমন দেখো এখানে বলছি কি, আই মেট হিম অন দ্য ওয়ে, মানে আমি তার সঙ্গে রাস্তাতে দেখা করেছি। তো এখানে দেখো অন দ্য ওয়ে, এখানে 3টে ওয়ার্ড রয়েছে, এই 3টে ওয়ার্ড কিন্তু রাস্তাকে নির্দেশ করছে। শুধু যদি বলি অন দ্য ওয়ে মানে রাস্তাতে, এটা কি কোনো সেন্টেন্স সম্ভব হবে? এটার মনের ভাব কিন্তু পুরোপুরিভাবে প্রকাশ করছে না। তো সেই জন্য অন দ্য ওয়ে এটা হবে ফ্রেজ, এবং আই মেট হিম এটা হলো একটা ক্লজ। ঠিক আছে, বা আই মেট হিম অন দ্য ওয়ে, এই টোটালটাকে আমরা একটা ক্লজ বলতে পারি। ঠিক, দেখো নাম্বার 2 বলছে কি, হি ডিড ইট ইন আ কেয়ারলেস ম্যানার। ঠিক আছে, তো ইন এ কেয়ারলেস ম্যানার এটা হবে ফ্রেজ, এবং বাকিটুকু কিন্তু আমাদের হয়ে যাবে কি ক্লজ। ঠিক, নেক্সট দেখো নাম্বার 3 কি বলছে, আই নিউ দ্য নেম অফ দ্য বয়, মানে আমি জানতাম ছেলেটার নাম। ঠিক আছে, তো এখানে দ্য নেম অফ দ্য বয় এটা হবে কিন্তু ফ্রেজ। হ্যাঁ, এটা কিন্তু সেন্টেন্সের মতো কাজ করছে না, মনের ভাবটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করছে না। তো আই নিউ দ্য নেম, তো এটা হবে কিন্তু ক্লজ, বা আই নিউ দ্য নেম অফ দ্য বয় এটাকে আমরা ক্লজ বলতে পারি। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, টেল মি হোয়েন হি উইল অ্যারাইভ, হোয়েন হি উইল অ্যারাইভাল, এটা একটু ভুল আছে বইয়ের মধ্যে, টেল মি হোয়েন হি উইল অ্যারাইভ হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কী হবে, টেল মি এটা একটা ক্লজ হবে কিন্তু। ঠিক আছে, এবং বলো আমাকে, এইটুকু যদি আমি বলি তো এটা একটা সেন্টেন্সের মতো কাজ করবে, তাই কি না? আমাকে দাও, আমাকে বলো, তো এগুলো একটা সেন্টেন্স হবে না? অবশ্যই হবে। আর হোয়েন হি উইল অ্যারাইভ এটাও কিন্তু একটা ক্লজ হবে। ঠিক আছে, এখানে দুটো ক্লজ আছে, একটা হলো ডিপেন্ডেন্ট এবং একটা হলো ইন্ডিপেন্ডেন্ট। এটা আবার কি জিনিস, ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট হলো মানে যে ক্লজটা অন্য একটা মানে একটা ক্লজের উপর নির্ভর করে রয়েছে সেটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। আর যেটাকে যে ক্লজটা কারোর উপরে ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে, সেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বলবো। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, আর ডিপেন্ডেন্ট মানে অধীন। ঠিক আছে, তো আমি যদি বলি টেল মি, এইটুকু একটা কিন্তু বাক্য সম্ভব, কিন্তু যদি বলি হোয়েন হি উইল অ্যারাইভ, কখন সে, যখন সে পৌঁছাবে, এটা কি বাক্য হবে? এখানে হোয়েন আছে মানে কিন্তু কখন হবে না। ঠিক আছে, যদি বাক্যের শেষে কোশ্চেন মার্ক থাকতো তাহলে কখন হতো। হোয়েন হি উইল অ্যারাইভ মানে যখন সে পৌঁছবে, আমাকে বলো আর কখন সে পৌঁছবে। তো এইটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ হবে, হোয়েন হি উইল অ্যারাইভ। ঠিক আছে, এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ হবে। ঠিক আছে, আর টেল মি এটা হলো ইনডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, এখানে কিন্তু কোনো ফ্রেজ দেওয়া নেই। আশা করি বুঝতে পেরেছি। আরও কিছু এক্সারসাইজ করতে করতে আরও বুঝতে পারবো। আমি মূলত এখানে কিন্তু ক্লজের যে ডিফারেন্সগুলো রয়েছে সেগুলো অ্যানালাইসিস করছি না, শুধু এখানে ফ্রেজ এবং ক্লজের ডিফারেন্স করছি, যার ধরুন আমি ক্লজ সম্পর্কে অত পুরো ডিটেলে এখনও কিন্তু গেলাম না। ঠিক আছে, চলো পরের পেজে কী রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। নেক্সট দেখো নাম্বার 5 কি বলছে, টেল মি দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল। তো এখানে দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল এটা কিন্তু ফ্রেজ হবে, মানে তার
আগমনের সময়, এটা কি সেন্টেন্স হবে? হবে না, ঠিক আছে। এবং এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে, যেহেতু প্রথমেই আমাদের কি ভার্ব দেওয়া রয়েছে। তো টেল মি দ্য টাইম, এটা কিন্তু ক্লজ হবে, ঠিক আছে। নেক্সট এখন আবার 6 কি বলছে, দ্য বয় হু ক্যাম টু সি মি ইজ মাই ফ্রেন্ড, ঠিক আছে। মানে বালক যে আমাকে দেখতে এসেছে সে হলো আমার বন্ধু। তো এখানে হু ক্যাম টু সি মি এটা হলো কি ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। দ্য বয় ইজ মাই ফ্রেন্ড এটা কিন্তু হবে ইনডিপেন্ডেন্ট ক্লজ, এটা মাঝখানে একটু ঢুকিয়ে দিয়েছে। তো এই যে এখানে হু ক্যাম টু সি মি এটা হলো রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ আমরা বলতে পারি, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 7 কি বলছে, আই নিউ হোয়াট দ্য নেম অফ দ্য বয় ওয়াজ, আমি জানতাম সেই ছেলেটার নামটা কি ছিল। তাহলে আই নিউ এটা হলো তোমাদের ইনডিপেন্ডেন্ট ক্লজ, হোয়াট দ্য নেম অফ দ্য বয় ওয়াজ এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। দেয়ার ইজ নো এনি ফ্রেজ, সরি ফ্রেজ একটু আছে, দ্য নেম অফ দ্য বয় এটুকু কিন্তু ফ্রেজ হবে, ঠিক আছে। দিস ইজ দ্য বয় হু হেল্পড মি, এই হলো সেই ছেলে যে আমাকে সহযোগিতা করেছিল। তো সেই ক্ষেত্রে কী হবে দেখো, দিস ইজ দ্য বয় এই হলো বালক, হু হেল্প মি মানে হু হেল্প মি এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। দিস ইজ দ্য বয় এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। ক্যাম অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, আসো যত তাড়াতাড়ি সম্ভব। তো অ্যাজ সুন অ্যাজ এটা হলো একটা ফ্রেজ, এখানে 3টে ওয়ার্ডের সমষ্টি রয়েছে এবং এটা কোনো মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করছে না, ঠিক আছে। আর ক্যাম অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান এটা হলো পুরোটা একটা ক্লজ, ঠিক আছে। দ্য ক্লক দ্যাট ওয়াজ লোস্ট হ্যাজ বিন ফাউন্ড, ঘড়ি যেটা হারিয়ে গেছিলো সেটা পাওয়া গেছে। তো সেই ক্ষেত্রে কী হবে, দ্য ক্লক হ্যাজ বিন ফাউন্ড এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দ্যাট ওয়াজ লোস্ট এটা হলো দ্যাট ওয়াজ লোস্ট এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। এবং এখানে কিন্তু কোনো ফ্রেজ দেওয়া নেই, হ্যাঁ। নেক্সট দেখো কী বলছে, দেয়ার ইজ আ ট্রি ইন ফ্রন্ট অফ মাই হাউস, আমাদের বাড়ির সামনে একটা একটা গাছ রয়েছে। তো ইন ফ্রন্ট অফ মাই হাউস বা ইন ফ্রন্ট অফ এটা হলো ফ্রেজ এবং বাদ বাকিটুকু কিন্তু একটা ক্লজ হবে, ঠিক আছে। দেখো নেক্সট নাম্বার 12 নম্বর কী বলছে, দেয়ার ইজ আ ট্রি দ্যাট স্ট্যান্ডস ইন ফ্রন্ট অফ মাই হাউস, ঠিক আছে। তো এখানে দ্যাট স্ট্যান্ডস ইন বা এখানে ইন ফ্রন্ট অফ এটা একটা ফ্রেজ হবে, বা দ্যাট ইন ফ্রন্ট অফ মাই হাউস এটাও একটা ফ্রেজ আমরা বলতে পারি, ঠিক আছে। আর দেয়ার ইজ আ ট্রি, সেখানে একটা গাছ আছে বাকি এটাকে আপনাকে ক্লজ বলতে পারি, ঠিক আছে। মোদ্দা কথা হলো যখন কয়েকটা ওয়ার্ডের সমষ্টি থাকবে এবং সেটা যখন একটা সেন্টেন্সের মতো কাজ করবে না, যে জাস্ট সেটাকে একটা কিছু অর্থ প্রকাশ করবে, সেটাকে আমরা ক্লজ বলে থাকবো, ঠিক আছে। দ্যাট স্ট্যান্ডস ইন ফ্রন্ট অফ মাই হাউস এটা কিন্তু একটা কী হবে, ফ্রেজ হবে, অথবা ইন ফ্রন্ট অফ এটাকে একটা ফ্রেজ বলতে হবে। এটা দিস ইজ কল্ড প্রিপোজিশনাল ফ্রেজ, ওকে। ইন ফ্রন্ট অফ এটা হলো একটা প্রিপোজিশনাল ফ্রেজ। নেক্সট দেখো নাম্বার 13 কি বলছে, ক্যাম অ্যাট ওয়ান্স, এক্ষুনি চলে এসো, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা পুরোটা একটা কী হবে, ক্লজ হবে, ঠিক আছে। আর অ্যাট ওয়ান্স যেটা রয়েছে এটা একটা ফ্রেজ আমরা বলতে পারি। অ্যাট ওয়ান্স মানে এক্ষুনি বা তক্ষুনি, এখানে দুটো ওয়ার্ডের সমষ্টি রয়েছে, এই দুটো ওয়ার্ড এক্ষুনি নির্দেশ করছে, তো এটা হলো একটা ফ্রেজ, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 14 কি বলছে, শি ইজ এ গার্ল অফ টেন্ডার এজ, মানে সে একটা অল্প বয়সী মেয়ে। তো সেই ক্ষেত্রে এটা ক্লজ তো হলোই। তো আর এ গার্ল অফ টেন্ডার এজ এটা একটা ফ্রেজ হবে, ঠিক আছে। এ গার্ল অফ টেন্ডার এজ, ঠিক। নাম্বার 15 দেখো, হি ওয়াজ অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ ইলনেস, মানে সে অসুস্থ থাকার দরুন আর কি অনুপস্থিত ছিল, অ্যাবসেন্ট ছিল, হি ওয়াজ নট প্রেজেন্ট। তো এখানে দেখো অন অ্যাকাউন্ট অফ এটা হলো একটা ফ্রেজ হবে, অন অ্যাকাউন্ট অফ এটা একটা ফ্রেজ, অথবা অন অ্যাকাউন্ট অফ ইলনেস এটাকেও আমরা একটা ফ্রেজ বলতে পারি, ঠিক আছে। বাদ বাকিটাকেও কিন্তু ক্লজ হবে। নেক্সট দেখো নাম্বার 16 কি বলছে, হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ হি ওয়াজ ইল, হ্যাঁ, মানে সে অসুস্থ ছিল কারণ সে সে অনুপস্থিত ছিল কারণ সে ছিল অসুস্থ, ঠিক আছে। তো এখানে দেখো হি ওয়াজ অ্যাবসেন্ট এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বিকজ হি ওয়াজ ইল এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। এবং এটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 17 কি বলছে, হি ওয়াকড উইথ ফার্ম স্টেপস, মানে সে দৃঢ় পায়ে হেঁটে যাচ্ছিল বা গেছিল। তো হি ওয়াকড এটা হলো একটা হলো, উইথ ফার্ম স্টেপস এটা হলো ফ্রেজ হবে, উইথ ফার্ম স্টেপস, ওকে। নাম্বার 18 দেখো কি বলছে, দ্য সান শাইন্স ইন দ্য স্কাই, হ্যাঁ, সূর্য আকাশে জল করছে। ইন দ্য স্কাই এটা হলো ফ্রেজ হবে, এটা ইন দ্য স্কাই আকাশেতে, তো এটা ফ্রেজ, বাকিটুকু কিন্তু একটা ক্লজ হবে। 19 নাম্বারটা কি বলছে দেখো, হি হ্যাজ লস্ট দ্য পেন হুইচ আই গেভ হিম, মানে সে কলমটা হারিয়ে ফেলেছে, সেই কলমটা হারিয়ে ফেলেছে যেটা আমি তাকে দিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে কী হবে, হি লস্ট দ্য পেন এটা হলো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হুইচ আই গেভ হিম যেটা আমি তাকে দিয়েছিলাম এটা হলো
ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং নাম্বার 20 দেখো কি বলছে, ইফ ইউ ডু দিস ইউ উইল সাকসিড, যদি তুমি এটা করো তাহলে তুমি সফল হবে। তো এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এখানে ফ্রেজ অথবা ক্লজ কী হবে, বা ডিপেন্ডেন্ট ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কী হবে। তোমরা কমেন্ট করবে, যেটা সঠিক হবে সেটাকে আমি হার্ট পিঞ্চ করে দেবো, তাহলে বুঝতে পারবে কোনটা সঠিক আনসার। আর ভুল হবে সেই জন্য কমেন্ট করবে না, এটা কিন্তু ঠিক নয়। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এতে তোমার কনফিডেন্স লেভেলটা বাড়বে, এবং যেটা সঠিক উত্তর হবে সেটা আমি হার্ট দিয়ে দেবো, তাহলে বাকিরা দেখে বুঝতে পারবে এটা হলো সঠিক উত্তর। আই এম ওয়েটিং ফর ইয়োর কমেন্টস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।